জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ক্লাসিক্স ইন ট্রান্সলেশন কোর্সের অন্তর্ভুক্ত ইউরিপিডিস এর মিডিয়া একটি অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় গ্রিক ট্র্যাজেডি। তো আজকে আমরা এই জনপ্রিয় গ্রিক ট্র্যাজেডি মিডিয়া সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণ আলোচনাটি থাকবে বাংলায় এবং খুব সহজভাবে। আশা করি একটি ভিডিওর মাধ্যমেই তোমরা এই মিডিয়া সম্পর্কে যাবতীয় যত প্রয়োজনীয় তথ্য আছে সেগুলো জেনে যাবে এবং মূল ঘটনাটা সম্পর্কে ভালো একটি ধারণা নিতে পারবে। তো মিডিয়ার মূল গল্প এবং চরিত্র জানার আগে আমরা চলো এর পটভূমি জেনে নেই। মানে মিডিয়া নাটকটা শুরু হওয়ার আগের ঘটনাগুলো ঠিক কি ঘটেছিল, কি কারণে মিডিয়া নাটকের এই ট্র্যাজিক ঘটনাটা সংগঠিত হয়েছিল, এটা সম্পর্কে আমরা জেনে নেই। মিডিয়া নাটকের পটভূমি বুঝতে হলে এর পেছনের গ্রিক রূপকথা বা মিথ জানতে হবে। প্রথম ঘটনাটা হচ্ছে গোল্ডেন ফ্লিস উদ্ধারের ঘটনা। জেসন নামের এক গ্রিক বীর তার রাজ্যের অধিকার ফিরে পেতে গোল্ডেন ফ্লিস অর্থাৎ সোনার ভেড়ার চামড়া আনতে কলচিস রাজ্যে যা। সেখানে মিডিয়ার সাহায্য ও ত্যাগ। কলচিসের রাজকন্যা মিডিয়া জেসনের প্রেমে পড়ে। মিডিয়া একজন জাদুকরী ছিলেন। তিনি নিজের বাবাকে ধোঁকা দিয়ে এবং নিজের ভাইকে হত্যা করে জেসনকে গোল্ডেন ফ্লিস জিততে সাহায্য করে। কোরিন্থে নির্বাসন। এরপর মিডিয়া নিজের দেশ ছেড়ে জেসনের সাথে গ্রিসের কোরিন্থ নগরীতে পালিয়ে আসে। সেখানে তারা বিবাহিত দম্পতি হিসেবে দুটি সন্তান নিয়ে বসবাস করতে থাকেন। এরপরে শুরু হয় জেসনের বিশ্বাসঘাতকতা। কোরিন্থে আসার পর জেসন ক্ষমতার লোভে মিডিয়াকে ত্যাগ করেন। তিনি কোরিন্থের রাজা ক্রিয়নের কন্যা গ্লসিকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। এখান থেকেই নাটকের মূল কাহিনী শুরু। তো এই ঘটনাটুকু ছিল নাটক শুরু হওয়ার আগের পূর্বের ঘটনা। এরপরে আমরা এই জেসনের বিশ্বাসঘাতকতার পরে কি ঘটেছে সেটা আমরা মূল নাটকে জানবো, আর এটাই আপনাদের পাঠের অন্তর্ভুক্ত। তো এর আগে আমরা চলুন ক্যারেক্টার লিস্ট সম্পর্কে জেনে নেই। প্রথম মেইন চরিত্র হচ্ছে মিডিয়া, নাটকের কেন্দ্রীয় চরিত্র বা প্রোটাগনিস্ট। তিনি কলচিসের রাজকন্যা, জাদুকরী এবং জেসনের পরিত্যক্ত স্ত্রী। অত্যন্ত বুদ্ধিমতী, আবেগপ্রবণ এবং প্রতিশোধ পরায়ণ নারী। এরপর জেসন, মিডিয়ার স্বামী এবং গ্রিক বীর। তিনি অত্যন্ত স্বার্থপর, ক্ষমতালোভী এবং সুযোগ সন্ধানী। এরপর আছে ক্রিয়ন। ক্রিয়ন হলেন কোরিন্থের রাজা। তিনি জেসনের নতুন শ্বশুর। মানে মিডিয়াকে ত্যাগ করে জেসন কি করবে, ক্রিয়নের কন্যাকে বিয়ে করবে, এজন্য তিনি হচ্ছে জেসনের নতুন শ্বশুর। মিডিয়ার প্রতিশোধের ভয়ে তিনি তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে চান। এখানে তাকে বলতে মিডিয়াকে বোঝানো হয়েছে যে মিডিয়া তো প্রতিশোধ নিবে, যেহেতু জেসন কি করবে, ক্রেয়নের মেয়েকে বিয়ে করবে, তাহলে ক্রেয়নের মেয়ের প্রতি মিডিয়ার রাগ থাকবে, ক্ষোভ থাকবে এবং সে চাইবে প্রতিশোধ নিতে। এই জন্য ক্রেয়ন নিজের স্বার্থ উদ্ধারের জন্য কি করেছেন, প্রতিশোধের ভয়ে তিনি মিডিয়াকে দেশ থেকে তাড়িয়ে দিতে চান। তারপর গ্লসি। গ্লসি হচ্ছে রাজা ক্রিয়নের কন্যা, যার সাথে জেসন নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে নাটকে এই গ্লসির কোনো ডায়ালগ নেই। এজিয়াস। এজিয়াস হলেন এথেন্সের রাজা। ইনি ভিন্ন আরেকজন চরিত্র। তিনি নিঃসন্তান ছিলেন, আর মিডিয়া তাকে সন্তান লাভের ওষুধ দেওয়ার প্রতিশ্রুতি দিলে তিনি মিডিয়াকে এথেন্সে আশ্রয় দেওয়ার অঙ্গীকার করেন। তারপর কোরাস, কোরিন্থের স্থানীয় নারীদের একটি দল। তারা মিডিয়ার দুঃখের প্রতি সহানুভূতিশীল এবং নাটকের ধারাভাষ্যকর। কোরাসের মাধ্যমে অনেক ইম্পর্টেন্ট তথ্য নাটকে উঠে আসে। তারপর ছিলেন নার্স ও টিউটর, মিডিয়ার বিশ্বস্ত পরিচারিকা এবং সন্তানদের শিক্ষক। নার্স হচ্ছেন মিডিয়ার বিশ্বস্ত পরিচারিকা আর টিউটর হচ্ছেন তার সন্তানদের শিক্ষক। নাটকের শুরুতে নার্সের বক্তব্যের মাধ্যমেই প্রেক্ষাপট জানা যায়, মানে নাটকের আগের ঘটনাগুলো জানা যায়। আর ছিল টু সন্স, দুই পুত্র, মিডিয়া এবং জেসনের নিষ্পাপ দুটি সন্তান। তো এখন আমরা নাটকের মূল ঘটনায় চলে আসব। খুব ছোট করে সংক্ষিপ্ত আকারে আমি পুরো ঘটনাটা সহজভাবে বর্ণনা করার চেষ্টা করছি। প্রথম ঘটনাটা ছিল শুরু ও নির্বাসনের আদেশ। নাটকের শুরুতে দেখা যায় মিডিয়া তার স্বামী জেসনের বিশ্বাসঘাতকতায় তীব্র শোকে মুহ্যমান এবং ক্ষুব্ধ।
রাজা ক্রেওন মিডিয়ার রাগ ও জাদুকরী ক্ষমতার কথা জানতেন। তাই তিনি নিজের মেয়ের নিরাপত্তার স্বার্থে মিডিয়া ও তার 2 সন্তানকে কোরিন্থ থেকে তাৎক্ষণিক নির্বাসনের আদেশ দেন। মিডিয়া চতুরতার সাথে অনুনয় বিনিময় করে নিজের গোছগাছ করার জন্য রাজার কাছ থেকে মাত্র 1 দিনের সময় চেয়ে নেন। এই 1 দিনই ছিল তার প্রতিশোধের সময়। মানে তাকে যখন বলা হয় যে তুমি এই রাজ্য ছেড়ে চলে যাও, তখন সে রাজার কাছে অনুনয় বিনিময় করে যে আমাকে মাত্র 1টা দিন সময় দিন, আমি 1 দিনের মধ্যে সব গোছগাছ করে আগামীকালই চলে যাব। কিন্তু সেই 1 দিনের মধ্যেই মিডিয়া তার প্রতিশোধের তীব্র আগুনে জ্বলে এক রক্তক্ষয়ী ঘটনার সৃষ্টি করেছিল। তো সেই ঘটনাটাই আমরা এখন জানব। জেসনের সাথে বিতর্ক ও আশ্রয় লাভ। এরপর কি হয়, জেসন মিডিয়ার সামনে এসে তার এই দ্বিতীয় বিয়ের পক্ষে যুক্তি দেখায়। জেসন দাবি করে যে সে মিডিয়া ও সন্তানদের রাজকীয় ভবিষ্যৎ নিশ্চিত করতেই এই বিয়ে করছে। যেহেতু রাজকন্যাকে বিয়ে করছে, অবশ্যই সে রাজ্যের অধিকার পাবে। কিন্তু মিডিয়া জেসনের এই ভণ্ডামি ও চরম স্বার্থপরতা প্রত্যাখ্যান করেন। এরই মধ্যে ওই যে আরেকজন রাজা ছিলেন, এথেন্সের রাজা এজিয়াস, সেখানে আসেন। মিডিয়া তাকে জাদু বলে বা জাদুকরী শক্তির সাহায্যে সন্তান লাভের উপায় বলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিজের জন্য এথেন্সে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করেন। যেহেতু তাকে কোরিন্থ থেকে বিতাড়িত করা হবে, তাকে তো যে কোনো একটা আশ্রয় নিতে হবে। সে এখানে রাজা এজিয়াসকে ব্যবহার করেছে তার রাজ্যে আশ্রয় চাওয়ার জন্য বা আশ্রয়ের ব্যবস্থা করার জন্য। এরপরে শুরু হয় সেই ভয়াবহ প্রতিশোধ। আশ্রয় নিশ্চিত হওয়ার পর মিডিয়া তার চূড়ান্ত প্রতিশোধের পরিকল্পনা করেন। তিনি জেসনের নতুন কনে গ্লসিকে উপহার দেওয়ার বাহানায় নিজের সন্তানদের দিয়ে একটি বিষাক্ত মুকুট এবং রেশমি পোশাক পাঠান। মানে তার বলা যায় সতীন, তার সতীনকে তিনি মুকুট আর রেশমি পোশাক পাঠায়, সেগুলো ছিল বিষাক্ত, যা শরীরে ব্যবহার করার সাথে সাথেই কোনো একটা দুর্ঘটনা ঘটবে। তো গ্লসি সেই পোশাক ও মুকুট পরা মাত্রই বিষের তীব্রতায় তার শরীর ঝলসে যায় এবং সে মারা যায়। এই সময় মেয়েকে বাঁচাতে গিয়ে রাজা ক্রেওনও সেই বিষাক্ত পোশাকের সংস্পর্শে এসে করুণভাবে মৃত্যুবরণ করেন। অর্থাৎ বাবা মেয়ে দুজন একসাথে মারা যায়। সন্তান হত্যা। গ্লসিও ক্রেওনের মৃত্যুর খবর শুনে মিডিয়া বুঝতে পারেন যে কোরিন্থের মানুষ এখন তার সন্তানদের ছাড়বে না। যেহেতু তার সন্তানদের দিয়ে ওই বিষাক্ত পোশাক পাঠানো হয়েছিল, সেহেতু কোরিন্থের মানুষ এখন প্রতিশোধ পরায়ণ হয়ে অবশ্যই তার সন্তানদেরকে মেরে ফেলার চেষ্টা করবে। তাছাড়া জেসনকে মানসিক ও বংশগতভাবে সম্পূর্ণ ধ্বংস করার জন্য মিডিয়া এক চরম অনিষ্ঠুর সিদ্ধান্ত নেন। মানে নিজের স্বামীকে শিক্ষা দিতে গিয়ে সে নিজের সন্তানকে মেরে ফেলে, যাতে ওই সন্তানদের শূন্যতায় তার স্বামী কষ্ট পায়। এটা ছিল, জানি না সঠিক সিদ্ধান্ত ছিল কিনা, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এটা খুবই নিষ্ঠুর একটা সিদ্ধান্ত ছিল। নিজের মাতৃত্বের আবেগকে দমন করে তিনি নিজের 2টি সন্তানকে নিজের হাতে তরবারি দিয়ে হত্যা করে। তো শেষ পর্যায়ে গিয়ে কি ঘটে এটা আমরা উপসংহারে জেনে নেই। জেসন যখন তার সন্তানদের বাঁচাতে মিডিয়ার বাড়ির সামনে আসে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মানে জেসন বুঝতে পেরেছে যে মিডিয়া তো একটু পাগলাটে টাইপের, কি করে ফেলে। সন্তানদেরকে বাঁচানোর জন্য সে মিডিয়ার বাড়ির সামনে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নাটকটি শেষে দেখা যায় মিডিয়া তার দাদা সূর্যদেব এর পাঠানো একটি ড্রাগন চালিত উড়ন্ত রথে করে সন্তানদের মৃতদেহ নিয়ে এথেন্সের উদ্দেশ্যে উড়ে যাচ্ছেন। মানে মেরে ফেলে সন্তানদের ফেলে রেখে যায়নি, মৃতদেহ সাথে করে নিয়ে গেছে। নিচে মাটিতে পড়ে জেসন চিৎকার করে কাঁদছে, আর মিডিয়া তাকে তার কৃতকর্মের জন্য উপহাস করছে। এই ছিল প্রতিশোধের রক্তক্ষয়ী ঘটনার একটি দারুণ চমৎকার প্লে, মিডিয়া। তো এখন আমরা মিডিয়ার মূল থিম সমূহ জেনে নিচ্ছি। প্রথমটা অবশ্যই রিভেঞ্জ হবে, প্রতিশোধ হবে, কারণ পুরো গল্পটাই আমাদের রিভেঞ্জ দিয়ে বুঝাই যাচ্ছে। তো এটি নাটকের প্রধানতম থিম। মিডিয়ার প্রতিশোধের আগুন এতটাই তীব্র ছিল যে তা সামাজিক নিয়ম, আইন, এমনকি নিজের মাতৃত্বের বন্ধনকেও ছাড়িয়ে গেছে। এরপর ছিল নারী বনাম পুরুষ, জেন্ডার বৈষম্য, জেন্ডার অ্যান্ড বিট্রেয়াল। তৎকালীন পুরুষ শাসিত গ্রিক সমাজে নারীদের অসহায়ত্ব এবং কোরাসের মাধ্যমে ফুটে উঠেছে এই ঘটনা। জেসন মিডিয়ার ত্যাগকে কোনো পাত্তাই দেয়নি। মিডিয়ার সংলাপগুলো তৎকালীন নারীবাদের, ফেমিনিজমের অনন্য দলিল। বিদেশি বনাম গ্রিক, এক্সাইল অ্যান্ড আউটসাইডার। মিডিয়া ছিলেন একজন
বারবারিয়ান বা বিদেশি নারী। গ্রিক সমাজে বিদেশিদের কোনো নাগরিক অধিকার ছিল না। জেসন মিডিয়াকে অবহেলা করার সাহস পেয়েছিল কারণ মিডিয়া কোরিন্থে একাকী এবং বহিরাগত ছিল। মূলত মিডিয়ার কোনো ব্যাক সাপোর্ট ছিল না বিধায়ী মিডিয়ার সাথে জেসন এই ঘটনাটি ঘটাতে পেরেছে। এখানে যদি স্ট্রং কোনো নারী থাকতো অবশ্যই এটা করতে পারতো না। আবেগ বনাম যুক্তি, প্যাশন ভার্সেস রিজন। জেসন কাজ করেছে ঠান্ডা মাথা, রাজনৈতিক যুক্তি ও লোভ থেকে। অন্যদিকে মিডিয়া চালিত হয়েছে তীব্র আবেগ, অপমান ও ক্রোধের দ্বারা। শেষ পর্যন্ত আবেগেরই জয় হয়, তবে তা আসে এক ধ্বংসাত্মক রূপ নিয়ে। আশা করি পুরো নাটকটির ঘটনা সুন্দরভাবে আমি সহজে বোঝাতে পেরেছি। তো আমাদের অলরেডি মোটামুটি সবগুলো সাবজেক্টেরই নোট কমপ্লিট শেষের পর্যায়ে। তো যারা নোট নিতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। নোটগুলো সামান্য কিছু ফি এর বিনিময়ে প্রোভাইড করা হবে। ধন্যবাদ সবাইকে।